রাজনীতিতে ধর্মের একটা ফ্লেভার, ধর্মের চেতনার রাজনীতি, সেটা আসলে আমাদের উপমহাদেশে বা বিশ্বে এটা নতুন কিছু না, সেটা আছে। কিন্তু এখন এই অবস্থায় এইভাবে ধর্মের চেতনা দিয়ে রাজনীতি যখন কোনো দল করে, তখন সেটা আসলে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে কি না? যে আমরা যে রেইনবো নেশনের কথা বলছি, যেটা আমরা বলছি যে সব রঙের মানুষ, সব বিশ্বাসের মানুষ একসাথে সুন্দরভাবে বাস করবে, সেখানে কোনো চ্যালেঞ্জ তৈরি করে কিনা? ডক্টর মির্জা গালিব, আপনার মন্তব্য শুনতে চাই। জি জেসিন, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। দেখেন, এই টার্মটা বিএনপি তার ৩১ দফা কর্মসূচিতে ব্যবহার করেছে এবং তারা এখন এটাকে রিইটারেট করতেছে। তো আমি এটাকে যদি ইন্টারপ্রেট করি, যে ফান্ডামেন্টাল জায়গাটা হলো যে আপনি রাষ্ট্রের কাঠামোর মধ্যে যারা নাগরিক এখানকার, এই নাগরিকদের ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাস থাকবে, ভিন্ন ভিন্ন রাজনীতি থাকবে, ভিন্ন ভিন্ন ভাষা থাকবে, ভিন্ন ভিন্ন গায়ের বর্ণ থাকবে, কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসাবে তার যে অধিকার, যেমন ধরেন যে সে ভোট দিবে, এটা অধিকার, তার মত প্রকাশের স্বাধীনতা আছে, এটা তার অধিকার, তার ধর্ম পালনের স্বাধীনতা আছে, এটা তার অধিকার, তার প্রাইভেসির রাইট টু প্রাইভেসি আছে, এটা তার অধিকার। তো এই নাগরিক অধিকারের জায়গা আমরা যখন ডিফাইন করব, তখন তার যে আইডেন্টিটি, এই আইডেন্টিটির কারণে তার এই অধিকারটাকে আমরা কোথাও কম করব না, কোথাও বেশি করব না। সকল নাগরিক এখানে সমান পরিমাণ অধিকার পাবে। এবং দ্বিতীয়ত হলো যে তাদের মধ্যে একটা সম্প্রীতি থাকবে, ধর্মীয় সম্প্রীতি থাকবে, ভিন্ন ভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে। নৃতাত্ত্বিক সম্প্রদায় যদি আলাদা আলাদা থাকে, তাদের মধ্যে একটা সম্প্রীতি থাকবে। তো এই অর্থে আমরা সবাই মিলেমিশে একটা সমাজ তৈরি করব, একটা রাষ্ট্র তৈরি করব। এটা হচ্ছে আমাদের সম্প্রীতির জায়গা থেকে এই জিনিসটার ইন্টারপ্রিটেশন। এখন এটা যদি আমি ধর্মের জায়গা থেকে দেখি, তাহলে আপনি দেখবেন যে পৃথিবীতে বড় বড় যে ধর্মগুলো আছে, ধরেন আব্রাহামিক রিলিজন বলতে আমরা যেটা বলি জুডিও খ্রিস্টান যে সিভিলাইজেশন, এবং তার সাথে যদি ইসলামকে আমরা আনি, এবং তার পাশাপাশি আপনি যদি আমাদের উপমহাদেশে হিন্দু ধর্মের ফিলসফির দিকেও যদি যান, তাহলে আপনি দেখবেন যে সকল ধর্মের মধ্যে একটা কমন নৈতিকতা আছে, এবং সেই নৈতিকতা অন্য মানুষের শ্রদ্ধা করে, অন্যের ধর্ম বিশ্বাস আলাদা থাকার পরও তার নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করে না, এবং তার ফলে ধর্মীয় আইডেন্টিটির জায়গা থেকে এই সম্প্রীতিপূর্ণ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এটা করার ক্ষেত্রে কোনো বাধা নেই। আপনি যদি ধর্মের থিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ যান, ফান্ডামেন্টাল প্রিন্সিপালে যান, তাহলে আপনি দেখবেন যে এই রেসপেক্ট যুগ যুগ যাবত ইতিহাসের মধ্যে ছিল। ঠিক আছে, কিন্তু আমরা যদি রাজনীতিতে, যে আমি একটু শেষ করি, যে রাজনীতিতে আপনি যখন ধর্মের ব্যবহারের প্রশ্নটা আসবেন, তখন দেখেন যে রাজনীতির দিনের শেষে মানুষকে নিয়ে। তো মানুষের মোরালিটি, মানুষের নৈতিকতা যেখান থেকে আসবে, তার প্রভাব রাজনীতির উপর থাকবে। কাজে ধর্ম যেহেতু একটা সোর্স অফ মোরালিটি এবং সোর্স অফ এথিক্স, এটা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে মানুষ রাজনীতি করতেই পারে, এটার মধ্যে কোনো প্রবলেম নাই। এখন পলিটিক্সে গিয়ে তার ব্যাড ইউজ কি হইতে পারে না, তার অ্যাবিউজ কি হইতে পারে না, হইতে তো পারে। এটা কিন্তু আমরা বুঝতে চাই যে আসলে এই যে চেতনা রাজনীতিটা আসলে কেন দরকার। ডক্টর মির্জা গালিব, আমি প্রশ্নটা করে রাখি আপনাকে। এটাও আমরা দেখছি। কাজে ধর্মের প্রয়োগটা ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে, এটা ডিপেন্ড করবে কারা এটা ব্যবহার করতেছে, কিভাবে ব্যবহার করতেছে তার উপরে। কিন্তু ধর্ম ইটসেলফ যে আপনার রাজনীতিতে আসলেই তার নেগেটিভ ইমপ্লিকেশন হবে, এই কনক্লুশনে আমরা যাইতে পারি না। আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আসলে ধর্মের রাজনীতি বা ধর্মভিত্তিক বা মুসলিম সেন্টিমেন্টকে ব্যবহার করে যে চেতনার রাজনীতিটা, এটা আসলে কেন প্রয়োজন? যেমন আমরা তো একটা সময় শেখ হাসিনাকে দেখেছি না, যে আওয়ামী লীগকে দেখেছি যে ৭১-এর চেতনাকে ব্যবহার করে তারা পলিটিক্স করেছে। এখন যে আমরা মুসলিম সেন্টিমেন্টকে ব্যবহার করে যে পলিটিক্স দেখছি, সেটা কি আসলে একই বিষয় কিনা? মানে ধরেন, আমার তো আপনাকে প্রশ্ন করতেই সমস্যা হবে যখন আপনারা বলবেন যে জামাতকে ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, তাহলে জামাতকে প্রশ্ন করলে আমার ঈমান নষ্ট হবে কিনা, সেটাও তো একটা প্রশ্ন। তো সেই জায়গা থেকে আমি জানতে চাইছি যে এটা ঠিক আছে, এই প্রশ্নটাকে আপনাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা ভাগে ভাগ করতে হবে যে ইসলামী রাজনীতি কি, বা ধর্মীয় রাজনীতি কি, বা রাজনীতির ধর্মের প্রভাব কি। আর আরেকটা হইলো যে ধর্মীয় সেন্টিমেন্টকে আমরা যখন রাজনীতিতে আসবে, এটা আসবে, আপনি এটা কোনো সেপারেট করতে পারবেন না। মানুষের মধ্যে যখন ধর্মীয় সেন্টিমেন্ট আসছে, তখন রাজনীতিতে আসবেই। এই আশাটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রিত করব যাতে এটা ব্যাড প্র্যাকটিস না হয়। এখন আপনি একটা চিন্তা করতে পারেন, ওকে, যে ধর্মীয় সেন্টিমেন্ট যেহেতু সামটাইমস ব্যাড প্র্যাকটিস হইতে পারে, আমি পুরা ইসলামী রাজনীতির বাদ দিয়ে দিই। এটা তো কোনো সমাধান না। তাহলে আপনি কি নিয়ে চলবেন? মানুষের রাজনীতিতে তো সবকিছুই আসবে, সবকিছুই ব্যাড ইমপ্লিকেশন হবে। আপনি আমাকে একটা জিনিস দেখান যেটা ব্যাড ইমপ্লিকেশন মানুষের দিয়ে হয় নাই। পৃথিবীতে যত ইডিওলজি আসছে তার সবেরই ব্যাড ইমপ্লিকেশন হয়েছে।
তো ধর্মীয় রাজনীতির যেটা ফান্ডামেন্টাল সেটা হলো যে ইসলাম একটা ইডিওলজি, ইসলাম একটা আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে আপনি অন্যান্য আদর্শের মতো তাকেও একটা লেজিটিমেট আদর্শ হিসাবে আপনি অ্যাকসেপ্ট করবেন। তারপরের প্রশ্ন হলো কোনটা ব্যাড প্র্যাকটিস কোনটা গুড প্র্যাকটিস এটা ডিফাইন করবে কে, সেই জিনিসটা ব্যবহারটা এখানে যেন অ্যাবিউজটা না হয়, এটার জন্য আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে।